জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। দু একদিনের মধ্যে সুপারিশ জমা কমিশনের পক্ষে জামায়াত এনসিপি। সংসদের অধিকার খর্ব হলে মানবে না বিএনপি। ফটোকপি দর্জির দোকান যেন আগারগাঁওয়ে মিনি পাসপোর্ট অফিস। 3 গুণ বেশি টাকা আদায়, জাল সিল দিয়ে নিজেরাই করে সত্যায়িত। কর্মকর্তাদের যোগসাজশ খুঁজছে র্যাব। আমার ভূতে মা ঘুরতে আসে গো। ছুটির দিনে সড়কে ঝরল 10 প্রাণ। সুনামগঞ্জে বাস খাদে পড়ে প্রাণ গেল মা মেয়ের। নরসিংদীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক সহ নিহত 3 জেলায় আরো 5 জনের মৃত্যু। মারধর করে, প্রচুর মারধর। হাতে কবজি হারাইছি, 9.5 লক্ষ করে টাকা আদায় করছে। বাঙালির বেশি বলা, আল্লাহ বাঁচাইছি। আটকে রেখে ভয়াবহ নির্যাতন। লিবিয়া থেকে ফিরলেন আরও 309 বাংলাদেশি। ভুক্তভোগীদের স্বস্তি, আবেগাপ্লুত স্বজনেরা। দূতাবাস সহায়তা করায় কৃতজ্ঞতা। এবং যুক্তরাষ্ট্রে শাটডাউন, এবার সেনা সদস্যদের বেতন ভাতা বন্ধ। দেশ পরিচালনায় সহায়তা করছেন ধনকুবের মিত্ররা। দাবি ট্রাম্পের 25 অঙ্গরাজ্যে খাদ্য কর্মসূচি স্থগিতের শঙ্কা। ভোটে জয় পেলে কে হবেন প্রধানমন্ত্রী, প্রার্থী হবেন কিনা দলের চেয়ারপারসন, তা নির্ভর করছে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার উপর এবং সক্ষমতার উপর। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানালেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকবে 31 দফাকে প্রাধান্য দিয়ে ভঙ্গুর অর্থনীতি শক্তিশালী করার নানা অঙ্গীকার। আহমেদ সালেহিনের রিপোর্ট। 2 মামলায় কারাগারে যাওয়ার আগে সবশেষ 2018 সালের ফেব্রুয়ারির শুরুতে রাজনীতির মাঠে দেখা গিয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর পট পরিবর্তন, নানা ঘটনা আর অসুস্থতায় রাজনীতির মাঠ থেকে অনেকটা আড়ালে বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় আলোচনায় আসছে ভোটে অংশ নেবে কি বিএনপি নেত্রী। সময় সংবাদকে বিএনপি মহাসচিব জানান, সবকিছুই নির্ভর করছে বেগম জিয়ার সুস্থতা ও ইচ্ছার উপর। এটা নির্ভর করবে তার স্বাস্থ্যের উপরে। যদি তার স্বাস্থ্য ভালো থাকে তাহলে নিশ্চয়ই তিনি অংশ নেবেন, আর যদি ভালো না থাকে, ডাক্তারদের অনুমতি না থাকে, তাহলে কীভাবে অংশ নেবেন। রাজনীতির মাঠে বিএনপি নেত্রীর অনুপস্থিতিতে 2018 সাল থেকেই দলের হাল ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটি ভোটে জয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, শারীরিকভাবে সুস্থ বোধ করলে প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া, না হলে তারেক রহমানই আস্থা দলের। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং উনি নিজে মনে করেন যে শি ফিট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, দেন শি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার। আর যদি সেটা না হয়, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দলের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে হবে তাদের অঙ্গীকার। দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্ত অবস্থানে নেওয়াই হবে বিএনপির প্রধান কাজ। ইশতেহারের উপর কাজ হচ্ছে, আমাদের কাজ শুরু করেছি আমরা। ইশতেহারে অনেক কিছু থাকে, তার মধ্যে 31 দফাটা তো মূল থাকবে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সেই সঙ্গে আপনার অর্থনৈতিক বিষয়টাও আপনাকে অত্যন্ত গুরুত্ব পাবে। কারণ আমরা তো একটা ইকোনমিক ক্রাইসিস আওয়ামী করে দিয়ে গেছে, এটা খুব ভয়াবহ রকমের। সেই জিনিসগুলো যেন না ঘটে, সেটা তার যে আপনার সেফটি, সিকিউরিটি, এই জিনিসগুলোকে আমাদেরকে আমরা অবশ্যই সেটাকে আমরা দেখবো, যেন আপনার আমাদের ইশতেহারের মধ্যে সেটা আমরা চাইব যে অর্থনৈতিক আপনার যে লুটপাট হয়েছে সেটাকে বন্ধ করার রাস্তা থাকবে। তফসিলের আগে বা পরে নয়, কয়েকটি সমস্যা দূর হলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। খুব দ্রুতই ফিরবেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির আপত্তির পরও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। 2-1 দিনের মধ্যে এই সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে কমিশন। বদিউল আলম মজুমদার বলছেন, সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ নামে আদেশ সুপারিশ করবেন তারা। জামায়াত এনসিপি পক্ষে অবস্থান নিলেও বিএনপি বলছে, সংসদের অধিকার খর্ব হয় এমন সিদ্ধান্ত মানবে না দলটি। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তার পর 17 অক্টোবর সই হয়েছে জুলাই সনদ। বিএনপি জামায়াত সহ অধিকাংশ দল অংশ নিলেও আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ায় সই করেনি এনসিপি।
এরপর থেকেই বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে পরামর্শে বাস্তবায়নের খসড়া তৈরি করছে ঐকমত্য কমিশন। সনদের আইনি ভিত্তি দিতে আদেশ নাকি অধ্যাদেশ, গণভোটের সময় নোট অফ ডিসেন্টের ভাগ্য নির্ধারণে চলছে সিরিজ বৈঠক। বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নিয়ে সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ আদেশ জারির চিন্তা সরকারের। এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার কথা বলছেন কমিশনের এই সদস্য। বিশেষজ্ঞদের মতামত মোটামুটি গৃহীত হয়েছে। দুটো অপশন, সংবিধান আদেশ কিংবা যে জুলাই জাতীয় সনদ 2025 আদেশ, এই দুটোর ব্যাপারে যে কোনো একটা হতে পারে এবং আমার মনে হয় না তাদের মধ্যে ব্যাপারে মত পার্থক্য আছে। জামায়াত ও এনসিপির দাবি, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নয়, আদেশ জারি করবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক হলে চলতি সপ্তাহে সই করবে এনসিপি। কিভাবে বাস্তবায়ন করবেন তার রূপরেখাটা কিরকম এটা দেখতে হবে, না দেখে আমরা এটা স্বাক্ষর করতে পারি না। আমরা চাই যে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা তিনি জারি করবেন। জনগণ অনুমোদন করলো মানে পুরো সনদটাই অনুমোদন করলো, নোট অফ ডিসেন্টগুলো সেক্ষেত্রে প্রাধান্য পাবেন। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে ধোঁয়াটা তৈরি হয়েছে, এটির সলিউশন হলো আদেশ। গণ অভ্যুত্থানের পক্ষ থেকে যে সরকার এই আদেশটা জারি করবেন, এটাই হবে সবচাইতে কনস্টিটিউশনালি সাউন্ড পদক্ষেপ। তবে আদেশ দিলে সংসদের অধিকার খর্ব করা হবে বলে মনে করে বিএনপি। অধ্যাদেশ ছাড়া অন্য কোনো উপায় না মানার ঘোষণা দলটির। সাংবিধানিক আদেশ দেওয়া হচ্ছে পার্লামেন্টের রাইটটাকে খর্ব করা, অ্যান্ড পার্লামেন্ট ইজ সভরেন। তুমি সভরেন রাইট তো তোমার খর্ব করার কোনো অধিকার নাই, কারোই নাই তোমার। সংবিধান আদেশ দেওয়া মানে তো সভরেন রাইটটাকে তুমি খণ্ডিত করছো, সেটা বিএনপি মানে নেই, মানবেও না। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, মতভিন্নতা থাকলেও এগিয়ে যেতে হবে দলগুলোকে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তার। কামড়াকামড়ি করবেই, কিন্তু যেটা হলো এগিয়ে যেতে হবে। দলের কথা মতো সবসময় চলতে পারবেন না, আবার দলকে বাদ দিয়েও যেতে পারবেন না। একটা মাঝামাঝি রাস্তায় যেতে হবে। যখন আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে তখন আপনি নিয়ে ফেলতে হবে। এদিকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সমাধানে পৌঁছাতে তৃতীয় দফায় বাড়ানো ঐকমত্য কমিশনের মেয়াদ 31 অক্টোবর শেষ হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দেশি বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, বাংলাদেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিল শেখ হাসিনা। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য জুলাইয়ের আত্মদান চূড়ান্ত রূপ পাবে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো। শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশনে। রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জি এবং ফটোকপির দোকানের আড়ালে গড়ে উঠেছে মিনি পাসপোর্ট অফিস। সহজে কাজ করে দেওয়ার প্রলোভনে দ্বিগুণ তিনগুণ অর্থে পাসপোর্ট করিয়ে দিচ্ছে একাধিক চক্র। এজন্য বিভিন্ন সরকারি কর্মকর্তার সিল স্বাক্ষর নকল করে কাগজপত্র সত্যায়িত করা হচ্ছে। সম্প্রতি 86টি পাসপোর্ট সহ একজনকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে, চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর তালতলার মহিনুদ্দিন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স দেখে এটি দর্জির দোকান মনে হলেও এটির ভেতরে ছিল অন্য কিছু। সম্প্রতি র্যাব এটির ভেতরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্ট ও তৈরির কাগজপত্র জব্দ করেছে। যে কাগজপত্রগুলো থাকার কথা পাসপোর্ট অফিসে, সেগুলো সাজানো ছিল এখানে। র্যাবের অভিযানে সম্প্রতি দর্জির দোকান থেকে উদ্ধার করা হয় 86টি পাসপোর্ট, অর্ধশতাধিক পাসপোর্ট ডেলিভারি স্লিপ, এনআইডি, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সহ বিভিন্ন আলামত। বুঝতে পারি না যে তার কাছে এতগুলো থাকবে বা ছিল। পরে শুনে মন খারাপ লাগছে, কিন্তু লাগলে কি করার। নিজে এই জায়গায় ওনার কাছে এতগুলো বই, আমরা অবাক হয়ে গেলাম শোনার পরে এলাকাবাসী, আসলে ওনার কাছে এত বই কেন।
উদ্ধার করা পাসপোর্টের সূত্র ধরে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ, জানান ঝক্কি ঝামেলা ছাড়া দ্রুত পাসপোর্ট পেতে দ্বিগুণ থেকে 3 গুণ অর্থ পরিশোধ করে এখন বিপদে তারা। আপনার ডেলিভারি স্লিপটা কোথায়? এটা তো যার কাছে দিয়েছি ওনার কাছে, অসহায় হয়ে আর কি, এই কারণে আমি দিতে চাইছিলাম। এখন যদি কোনো সমস্যা হয় সেখানে কোন কি হবে? এখন ব্যস্ত ছিলাম তো আমি দিয়েছিলাম। কার কাছে বানাইতে দিয়েছিলেন পাসপোর্ট? নোটিশ। এবার যোগাযোগের চেষ্টা করা হয় কাগজপত্র সত্যায়িত করা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সঙ্গেও। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় সিলে ব্যবহৃত নামের কোনো চিকিৎসকই এখানে নেই। জাতীয় চক্ষু বিজ্ঞান চিকিৎসকের সিলটিও ভুয়া। র‍্যাব বলছে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জির দোকান, ফটোকপির দোকান সহ বিভিন্ন দোকানের আড়ালে পাসপোর্ট করিয়ে দিচ্ছে চক্রটি। এজন্য জাল সিল কাগজপত্র ব্যবহার করছে তারা। একটা অফিস তল্লাশি করি মালিকের উপস্থিতিতে, সেখানে আমরা অনেক ধরনের কাগজপত্র যেগুলো অবৈধ কাজে ব্যবহার করা হয়, শিক্ষা সনদ, তারপরে এনআইডি পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট, তারপরে আপনার শিক্ষা সনদ, এগুলো আমরা জব্দ করি। গ্রেপ্তার মহিনুদ্দিন ও পলাতক মোহাম্মদ লতিফ এই চক্রের হোতা। দীর্ঘদিন ধরেই এ কাজ করে আসছে তারা। চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ খুঁজছে র‍্যাব। এটার একটা প্যাকেজ আছে, যত টাকা তত সহজীকরণের কথা বলে তাদেরকে অধিকতরের টাকা নিয়ে নেয় এবং তারা সরকারি সেবাটাকে বিঘ্নিত করে প্যারালাল একটা অফিস খুলে তারা সহজ সরল মানুষদেরকে, যারা সেবা প্রত্যাশী, তাদেরকে প্রতারণা করে আসছে। সহজে পাসপোর্ট পেতে গিয়ে বিপদে পড়া থেকে বাঁচতে দালাল চক্রের শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকার আহ্বান র‍্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আটকে রেখে ভয়াবহ নির্যাতন সহ নানা হয়রানি। লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও 309 বাংলাদেশি। তুলে ধরলেন ভয়াবহ অভিজ্ঞতা। পরিবারের সদস্যকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা। বাংলাদেশ দূতাবাস সহায়তা করাই জানালেন কৃতজ্ঞতা। অবশেষে লিবিয়া থেকে ফিরলেন হাফিজুর রহমান। গুলি করে দরজা ভেঙে তাদের 7 জনকে তুলে নিয়ে দাবি করা হয় 70 লক্ষ টাকা। সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি। ভাইকে পেয়ে আবেগঘন হয়ে পড়েন তার বোন। দীর্ঘ 2 বছর ধরে ছিলাম, তাইকে আমি একটা হাতের কবজি হারাইছি। হাতের কবজি হারাইয়া তারপরে দীর্ঘদিন থাকার পরে এই যে গত 1 তারিখে আমার মাফিয়া তুল্লা নিয়ে গেছিল। মাফিয়া তুল্লা নিয়ে গিয়ে 9.5 লক্ষ করে টাকা আদায় করছে। অনেকটা একই অভিজ্ঞতা সৈয়দ আলমের। ছিলেন 3 বছর মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায়। দেশে ফিরে বলছিলেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। আমি গিয়ে তো গাড়িতে ফল মাঝে, রানিং অবস্থায় ফল মাঝি নিলে তো হাম করে দিত জাগার করে। আল্লাহ বাঁচাইছি। ধরে নিয়ে ডাকাইতে করলো রোড তো অস্ত্র ধরে তুলি এনে লই যাবে হালা গাড়ি একটা বইরা বাদে লই যায় গিয়ারে বেশি বেলা, বাঙালির বেশি বেলা। শুক্রবার সকাল 9:30টায় লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সবার অবস্থা একই রকম। সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর দালাল চক্রের দৌরত্ব। অভিযোগ, সেসব চক্র পরিচালনা করেন বাঙালিরাই। মারধর করতো, টর্চারিং রড দিয়ে বা তার দিয়ে, এগুলো দিয়ে মারতো। পাসপোর্ট সব শেষ নিয়ে গেছিল, ছিঁড়ে ফেলে লাগছে। ছিঁড়ে মতন এম্বাসির মাধ্যমে ছাড়া পাইছে, 20 লাখ টাকা দিয়ে ছাড়ছে। পানির খুব কঠিন অবস্থা। পানি আপনার লবণাক্ত পানি, সাগরের পানি, সাপ্লাই পানি, বাথরুমের ভিতরে আপনার মনে করেন বাথরুমের পানি খাওয়ানো লাগে। বাংলাদেশ দূতাবাস লিবিয়ার তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্য সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনের আগ্রহী 309 জন ফিরলেন লিবিয়া থেকে। একই প্রক্রিয়ায় আগামী 30 অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে আরও 3 শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর জন্য লিবিয়া সরকারের সঙ্গে কাজ করছে দূতাবাস। এর আগে 9 অক্টোবর 309 জন দেশে ফেরেন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে সড়কে ঝরল 11 প্রাণ। টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে সুনামগঞ্জে খাদে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনাস্থলেই প্রাণ গেল মা মেয়ের। আহত হয়েছেন অন্তত 10 জন। এছাড়াও 5 জেলায় প্রাণ গেছে আরও 9 জনের। ছুটির দিনে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল মা মেয়ের। এছাড়া 4 জেলায় সড়কে ঝরল আরও 8 প্রাণ। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের 11 কর্মকর্তা সপরিবারে সেজুতি পরিবহনের বাসে ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যাচ্ছিলেন। শুক্রবার ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান মঞ্জুরা আক্তার ও তার 10 বছরের মেয়ে আয়েশা সিদ্দিকা। আহত হন অন্তত 10 জন। আহতদের সিলেট
ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গাড়ির ভিতরে যারা ছিল তারা উদ্ধার করার চেষ্টা করছে, উদ্ধার করে অনেকে আহত অবস্থায় হাসপাতাল পাঠাইছে। দুজন আগে থেকেই মারা গেছিল, পরে আমরা তাদেরকে আমাদের জ্যাম জ্যাক এবং স্ট্রেচারের মাধ্যমে উদ্ধার করি। নরসিংদীর মাধবদী থেকে ইজিবাইকে রায়নাদি এলাকায় যাচ্ছিল দুইজন। পথে দ্রুতগতির একটি বাস ইজিবাইকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকালে দুইজনের মৃত্যু হয়। অটোর একজন আরোহী স্পটে মারা যায়, একজন মাধবদী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমরা রাষ্ট্রের আইন অনুযায়ী সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় মধ্যরাতে সড়কের পাশে দুর্ঘটনা কবলিত থেমে থাকা বাসে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় ট্রাক। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা ১০-১২ জন যাত্রীকেও পিষে দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ফারজানা নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে প্রাণে রক্ষা পেয়েছে তার ১.৫ বছরের মেয়ে জান্নাতুল সহ ৫ জন। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরই বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এছাড়া যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুরে বালুবাহী ট্রলির ধাক্কায় মোটরসাইকেলে থাকা 2 কিশোর এবং বাগেরহাটে বাস চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। মা ইলিশ সংরক্ষণ অভিযানে বরিশালে অর্ধশত হামলা, আহত শতাধিক, আটক প্রায় 700, অস্ত্র ব্যবহারের অভিযোগ, খাদ্য সহায়তা না পাওয়ার দাবি জেলেদের। এডিপি বাস্তবায়নে গতি ফিরলেও পিছিয়ে আগের বছরগুলোর তুলনায়। অর্থ বছরের প্রথম 3 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 5.09%। এখনও খরচের খাতাই খুলতে পারেনি পররাষ্ট্র, জনপ্রশাসন এবং বেসামরিক বিমান সহ 10টি মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি নেতিবাচক প্রভাব ফেলবে বিনিয়োগ ও কর্মসংস্থানে। MSRFN-এর রিপোর্ট। অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংস্কারের মধ্যে অনেকটাই কচ্ছপ গতিতে চলছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, যার প্রতিফলন দেখা যাচ্ছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ দেয়া অর্থ ব্যয়ের হিসাবে। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে এডিপির অর্থ ব্যয় হয়েছে মোট বরাদ্দের 5.09%, যা আগের গেল অর্থ বছরের একই সময়ে ছিল 4.75%। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর সবশেষ প্রতিবেদনে উঠে আসা এই তথ্য কিছুটা আশা জাগালেও সাম্প্রতিক বছরগুলোর তুলনায় তা বেশ কম। IMEDর প্রতিবেদন বলছে, প্রথম 3 মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে 12,158 কোটি 57 লাখ টাকা। এর আগে 2024-25 অর্থ বছরে একই সময়ে ব্যয় হয়েছিল 13,215 কোটি 30 লাখ টাকা। টাকার অঙ্কে ব্যয় কমেছে 8%। এই সময়ে মোট বরাদ্দের 29.86% ব্যয় করে সর্বোচ্চ খরচের তালিকায় রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আর 19.07% ব্যয় করে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে দুর্নীতি দমন কমিশন। ব্যয়ের তালিকায় তৃতীয় অবস্থানে আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আর 1% খরচ করতে পারেনি পররাষ্ট্র, জনপ্রশাসন, বেসামরিক বিমান সহ 10 মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্পগুলোকে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতেই বাস্তবায়নে দেখা দিয়েছে ধীরগতি, যদিও এর নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে। বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু বিগত কয়েক বছর ধরে বেকার মানুষের সংখ্যা বেড়েই চলেছে এবং কর্মক্ষম মানুষ কিন্তু এখনো কর্মসংস্থান বাইরে রয়েছে। যদি বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হারটা বাড়ানো যায়, যদি বেশি বেশি প্রকল্প নেওয়া যায়, তাহলে কিন্তু মানুষের কর্মসংস্থান হয়, মানুষের আয় বৃদ্ধি পায়, তখন বেকার মানুষের সংখ্যা কমে যায় এবং দারিদ্র্যের হারও কমে যায়। চলতি অর্থ বছরে 1198টি প্রকল্প বাস্তবায়নে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,38,695 কোটি টাকা। MSRFN, সময় সংবাদ, ঢাকা। স্বস্তি ফিরছে রাজধানীর সবজির বাজারে। সব ধরনের সবজির দামই 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। উচ্চ মূল্যে স্থিতিশীল মাছ ও মুরগির বাজার, কমেছে ডিমের দর। এদিকে লিটারে 6 টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম। কয়েক সপ্তাহ উচ্চ দরে চড়ে থাকার পর রাজধানীতে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। পটল, ঢেঁড়স, করলা, কাঁকরোল সহ বেশিরভাগ সবজি মিলছে 50 থেকে 60 টাকার মধ্যে। কাঁচামরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 160 টাকায়।
সপ্তাহ ব্যবধানে প্রতিটি সবজির দামই 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। সরবরাহ স্বাভাবিক হওয়ায় সবজির দাম কমেছে বলে জানান বিক্রেতারা। 20 থেকে 30 থেকে 40 টাকা কমছে। এরকম কমার কারণে সরবরাহ বেশি, সবজি নানান জায়গায় সবজি আসতেছে। 10, 15, 20 টাকা মনে হচ্ছে কম আগের সপ্তাহ থেকে বা তার আগের সপ্তাহ থেকে। আমরা মধ্যবিত্তরা মানে কিনা খাইতে পারতেছি, কিংবা একটু কমলে খুব ভালো লাগতেছে আমাদের কাছে। স্বস্তি ফিরবো, আরো দাম কমবো। এখন তো সিজন, দাম কমবে আরো। 30 টাকার ভিতরে 40 টাকার ভিতরে থাকলে পরে স্বাচ্ছন্দ্যে মোটামুটি সবাই কিনতে পারে। বিগত কয়েক সপ্তাহের মতোই এই সপ্তাহেও স্থিতিশীল মাছের দর। রুই বিক্রি হচ্ছে 300 টাকায়, ট্যাংরা 500 থেকে 600 টাকায়, পাবদা বিক্রি হচ্ছে কেজিতে 350 টাকায়। আগের সপ্তাহে এই সপ্তাহে একটু কমে আছে। যদি আরো একটু আমরা কমাই তাহলে আমরা কমে বেশি। মাছের যে বাজার, যে মূল্য, তা দিয়ে সকল শ্রেণীর মানুষের পক্ষে আমিষের চাহিদা পূরণ করা সম্ভব না। মুরগির দামও রয়েছে উচ্চ মূল্যে স্থিতিশীল। কেজি প্রতি ব্রয়লার 170 টাকায় আর সোনালী বিক্রি হচ্ছে 280 টাকায়। মাছ মুরগির দাম চড়ে থাকলেও আমিষজাত ডিমের দর ডজন প্রতি কমেছে 10 টাকা। বেড়েছে তেলের দাম, লিটার প্রতি 6 টাকা পর্যন্ত বেড়ে 5 লিটার সয়াবিন বিক্রি হচ্ছে 920 টাকায়। বিভিন্ন কোম্পানি কমিশন কমিয়ে দেওয়ায় স্টিকারে লেখা মূল্যেই বিক্রি করছেন বিক্রেতারা। হঠাৎ তেলের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। আগে আমরা লিটারে 5 টাকা কমিশন পেতাম, মানে 1 টাকা 2 টাকা কমিশন পাই। গায়ে যা দাম লেখা ওই দামে তেল বিক্রি হতেছে। 3-4 লিটার বা 5 লিটার সয়াবিন তেল লাগে, দেখা যায় 30-40 টাকা সয়াবিন তেলের পাশে বাড়তি খরচ হচ্ছে। ক্রয় করে খুব কষ্ট করে আর অল্টারনেটিভ খুঁজতে হবে, আর অল্টারনেটিভ না থাকলে এটাকে আসলে ধরতে হবে, এর যে লাগাম, এর লাগাম টেনে ধরতে হবে। অন্যান্য মুদি পণ্যের দাম স্থিতিশীল বলে জানান বিক্রেতারা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ যাবৎকালে সবচেয়ে বেশি হামলার অভিযোগ উঠেছে। বরিশালে জেলেদের সঙ্গে আভিযানিক দলের অর্ধশত সংঘর্ষে আহতের সংখ্যা শতাধিক। আটক হয়েছেন প্রায় 700 জেলে। মৎস্য বিভাগ বলছে, অস্ত্র নিয়ে এবছর নদী দাপিয়ে বেড়ানোর চেষ্টা চালিয়েছে অসাধু ব্যবসায়ীরা। আর জেলেদের দাবি, আগাম খাদ্য সহায়তা না পাওয়ায় নদীতে নেমেছেন তারা। সুজয় দাসের ক্যামেরায় অপূর্ব রিপোর্ট। প্রথমবারের মতো নদীতে ড্রোন নজরদারি করা হয়। জলকামান ব্যবহার করা হয় মাছ শিকারীদের দমাতে। সিনেমার মতো যেন ভয়াবহ দৃশ্য দেখা যায় জেলে আর আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে। মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা সফলে নিয়মিত অভিযান হয়। তবুও বিভিন্ন নদীতে দেখা যায় শত শত মাছ ধরার নৌকা, ট্রলার। বরিশালে অভিযানে প্রায় অর্ধশত সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে ইলিশের হটস্পট মেঘনাতেই ঘটে 20টি সংঘর্ষ। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, সশস্ত্রভাবে মাছ শিকার করেছে অনেকে। অভিযানে তারা হামলার শিকার হন। নৌ পুলিশ, কোস্টগার্ড, আনসার ও জেলে মিলে আহতের সংখ্যা শতাধিক। আমাদের টিম বারবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে এবং তারা যে কোনো উপায়ে মারমুখী ভূমিকায় এসে এখানে ইলিশ ধরবেই, এরকম মনে হয় তারা একটা ধনু ভাঙা পণ করেছে। এদিকে জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় সরকারের দেয়া মাত্র 25 কেজি চালে সংসার চলে না। আছে স্থানীয় প্রভাবশালী অসাধু ব্যবসায়ীদের কারসাজিও। পর্যবেক্ষকদের তাগিদ, মা ইলিশ রক্ষায় আগামীতে দরকার সরকারের সমন্বিত উদ্যোগ। 25 কেজি চাল দেয়। আমাদের হয় না দেখি আমরা নদীতে নামিয়ে জাল ভাই। মায়ের ছেলে অসুখ বিসুখ হইলে ডাক্তার টাকা পাবো, ডাক্তার দিতে পারি না। আমরা না খাইয়া থাকি, মানে দুপুরে যে কিভাবে যাইব আল্লাহ বিনে কেউ জানে না। নদীতে গেলে গুলি করে, পিডায়, মারে, মহিলাকেও পিডায়। খাদ্য সহায়তার বাইরে অন্যান্য খরচের জন্য আর্থিক সহায়তা দেয়া এবং সাথে সাথে তাদেরকে নিয়ে একটা মোটিভেশনাল অ্যাপ্রোচ করা, যে কি করে আমরা এটা দেশের জাতীয় স্বার্থে আমরা এটা রক্ষা করছি, সেই অ্যাপ্রোচটা যদি আমাদেরকে দেয়া যায় এবং আর্থিক নিরাপত্তা যদি দেয়া যায়, তাহলে আমার এই সাংঘর্ষিক অবস্থাটা তৈরি হবে না বলে আমি মনে করি। এবারের 22 দিনে নিষেধাজ্ঞাকালীন বিভাগে 650-র বেশি জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। জব্দ করা হয় 112 লাখ মিটার জাল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। গ্যাসের সংকটে গত 4 মাস ধরে নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ। 3 বছরের অচলাবস্থায় কেন্দ্রের সবকটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য এবং মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট।
নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র 1974 সালে উৎপাদনে আসে। বিদ্যুৎ কেন্দ্রের 1, 2 ও 6 নম্বর ইউনিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক আগেই কর্তৃপক্ষ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। বর্তমানে 3 নম্বর ইউনিটটিও রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক বন্ধ রয়েছে। সবশেষ 4, 5 ও 7 নম্বর ইউনিট পুরোপুরি সচল থাকলেও গ্যাস সরবরাহ না থাকায় বর্তমানে উৎপাদন বন্ধ। শ্রমিক কর্মচারীরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দের গ্যাস পাশের ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় স্থানান্তরিত করায় সৃষ্টি হয়েছে এই অচলাবস্থা। উৎপাদন বন্ধ থাকায় কারখানা যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারীরা। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে না অন্তত 1380 মেগাওয়াট বিদ্যুৎ। শুধুমাত্র গ্যাসের কারণে টোটাল এই 7টা ইউনিটই টোটাল বন্ধ। গত 3 মাস যাবত আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রটা উৎপাদনশূন্য হয়ে আছে শুধুমাত্র জ্বালানির জন্য। দীর্ঘদিন যদি প্ল্যান্ট বন্ধ থাকে তাহলে আস্তে আস্তে যান্ত্রিক প্রক্রিয়ায় অনেক ব্যত্যয় ঘটে। বিদ্যুৎ উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি সচল করে এই নতুন গ্যাস লাইন দিয়ে। সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি এই গ্যাসের জন্য। আর এই গ্যাস কেন আমরা পাচ্ছি না? হঠাৎ করে সকালে গ্যাস দিলে আমরা দুপুরের মধ্যে আমাদের 3-4টা প্ল্যান্ট আমরা চালাতে পারবো। কারখানা কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এটাকে চালাতে প্রয়োজন আমাদের পর্যাপ্ত গ্যাস, যতটুকু গ্যাসের প্রয়োজন ততটুকু আমরা যদি তুলতে চাই তাহলে আমরা পুরো দমে এটাকে হচ্ছে যে 1380 মেগাওয়াট নিয়ে যেতে পারবো এবং ঘোড়াশাল হাবের যে ঐতিহ্য সেটা আমরা ফিরে পাবো বলে আমি আশা করি। ডেডিকেটেড লাইন অর্থাৎ 24 ইঞ্চি ডায়ামিটার একটা ডেডিকেটেড লাইন, যা মনোহরদী থেকে আমাদের ঘোড়াশাল পর্যন্ত 23 কিলোমিটার ডিস্টেন্স। এটার জন্য হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি অলরেডি হয়ে গেছে এবং এটা জ্বালানি মন্ত্রণালয় আছে। এগুলো অনুমোদিত প্রাপ্তি সাপেক্ষে যদি এই ডেডিকেটেড লাইনটা পাওয়া যায় তাহলে আশা করি যে আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে পুনরুজ্জীবিত ফিরে যাব এবং পূর্ণ ক্ষমতা চালাতে পারবো বলে আমি আশা করি। কারখানা কর্তৃপক্ষের তথ্য মতে প্রস্তাবিত গ্যাসের সঞ্চালন লাইনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 550 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। নিরাপত্তা, সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংরক্ষিত এলাকা ও নদীতে যৌথ অগ্নি নির্বাপন মহড়া চালিয়েছে চট্টগ্রাম বন্দর। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ মহড়ায় অংশ নেয় চট্টগ্রাম বন্দরে ফায়ার ফাইটিং ইউনিট, বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার টিম, বাংলাদেশ কোস্টগার্ডের অগ্নি নির্বাপনকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পোর্ট ইউনিট। মহড়ার প্রথম পর্যায়ে খোলা আগুন থেকে রাসায়নিকবাহী একটি কন্টেইনারকে ফায়ার ইউনিটগুলো দ্রুত পানি ও ফোম দিয়ে নিয়ন্ত্রণে আনে। দ্বিতীয় পর্যায়ে জেটিতে অবস্থান করা একটি জাহাজে আগুনের মহড়া পরিচালিত হয়। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। দুপুরের সময় আরও থাকছে, ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। ফ্লোরিডার ক্লাবটিতে থাকবেন আরও 2 বছর। লিওর পেশাদারিত্বের প্রশংসায় ডেভিড বেকহ্যাম। দক্ষিণাঞ্চলের লবণাক্ততার প্রভাব পড়ছে ঐতিহাসিক পুরাকীর্তিতে। বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের মেহরাব এবং দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। 1500 বছরের পুরানো মসজিদের মেহরাবের মূল নকশা হারিয়ে গেছে অনেকখানি, যা সংস্কারে এরই মধ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। ছবি তুলেছেন আব্দুল হালিম। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের নিদর্শন 60 গম্বুজ মসজিদ। সুলতানি আমলে খান জাহান আলী 1442 থেকে 1459 সালের মধ্যে মসজিদটি নির্মাণ করেন। প্রাচীন চুনসুরকি, পোড়ামাটির ইট ও মনোরম গম্বুজ বিন্যাসে গড়া মসজিদ শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ারও অন্যতম স্থাপত্য নিদর্শন।
কিন্তু জলবায়ু পরিবর্তন ও বেড়ে যাওয়া লবণাক্ততার প্রভাবে ঐতিহ্যবাহী স্থাপনাটির কাঠামো নষ্ট হতে শুরু করেছে। মসজিদের দেয়াল জুড়ে স্যাঁতস্যাঁতে দাগ, ইটের গায়ে লবণ জমে সাদা আস্তর পড়েছে। একসময় নকশায় খচিত মিহরাব ছিল অনন্য সৌন্দর্যের নিদর্শন, তা এখন ক্ষয়িষ্ণু ও বিবর্ণ। মিহরাবটা দেখেন, ওইটা অনেকটা ক্ষতিগ্রস্ত আছে শুধুমাত্র লবণাক্তর কারণে। কারুকার্যগুলো দেখা যাচ্ছে না, আস্তে আস্তে এটা ক্ষতির দিকে চলে যাচ্ছে। এইভাবে লবণাক্তর যে ছোঁয়া এইভাবে যদি লাগে তাহলে তো ক্ষতি হতে পারে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিন, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি ও আইকমসের যৌথ গবেষণায়ও জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার প্রভাব উঠে এসেছে। অতিরিক্ত বৃষ্টিপাত, তাপমাত্রা বৃদ্ধি, বাতাসের আর্দ্রতা, কলকারখানা, সড়কে পরিবহনের ধোঁয়া ক্ষয়ের কারণ বলছেন তারা। জলবায়ু পরিবর্তনের এই কারণে এই নোনা প্রবণতা আরও বেড়ে গিয়েছে এবং সেটা আসলে রুটিন মেনটেনেন্স এবং এইটা যে কনজারভেশন হবে, তখন এই বিষয়গুলি মাথায় রেখে যদি আমরা এটাকে সামগ্রিকভাবে চিন্তাভাবনা করি তাহলে এটা মানে ভালোভাবে কাজ করবে বলে আমার। এদিকে ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের ক্ষতিগ্রস্ত মিহরাব সংস্কার ও করণীয় ঠিক করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ইউনেস্কোর সহায়তা নিয়ে দ্রুত সংস্কারের পরামর্শ দিয়েছে কমিটি। যে কোনো সময় কলাপস করতে পারে, সুতরাং আমাদের যে রিসোর্স আছে সেটাকে ইউটিলাইজ করে লোকাল টেম্পোরারি কোনো কনজারভেশনের ব্যবস্থা করা যায় কিনা, করলে ইমিডিয়েট সেটা সেই পদক্ষেপটা নেওয়া উচিত। প্রতিদিন গড়ে ৫ শতাধিক দর্শনার্থী ৬০ গম্বুজ মসজিদে ভ্রমণে আসেন। বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ শুধুমাত্র দক্ষিণাঞ্চল নয়, এটি বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন। তবে লবণাক্ততার ক্ষতিকর যে প্রভাবে এর নিদর্শন নষ্ট হতে চলেছে তা দীর্ঘমেয়াদী হওয়ার আগেই সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, বাগেরহাট। উত্তাল ঢেউয়ে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। সাপ্তাহিক ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছেন হাজারো পর্যটক। তবে আনন্দ করতে এসে সৈকতে হকারদের উপদ্রবে বিব্রত পর্যটকরা। আর আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় সজাগ রয়েছে লাইফগার্ড সংস্থা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তীব্র রোদ, মাঝে মাঝে হালকা বৃষ্টি, এমন আবহাওয়ায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সৈকত শহর কক্সবাজারে ভিড় করেছেন হাজারো পর্যটক। আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন সাগরের নোনা জল আর বালুচরে। পরিবার পরিজনের সঙ্গে মেতেছেন খুনসুটিতে। উপভোগ করতে এসেছি সাগর, সমুদ্র, আকাশ, বাতাস, আমাদের এই সুন্দর প্রকৃতিকে। বাংলাদেশে মনে করেন যে পর্যটন এরিয়াগুলো আছে এর মধ্যে তো কক্সবাজার অন্যতম। আমি খুবই খুশি কক্সবাজারে এসে আমাদের বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকতে। তবে সৈকতে হকারদের উপদ্রবে বিব্রত পর্যটকরা। এখানে হকার অনেক বেশি, যে একটু মানুষের স্বস্তিভাবে আসবো সেটা মানুষ পারতেছে না। গরিব বন্ধু আসছে, ওরা তো পাটের দায়ী আসছে, তাই না? এখন ওরা যে মানে একবারে যে নামতে না দেয়, এখানে তো মানে ওদের বাঁচার মতো আর কোনো পথ নেই। সাগরে বেড়েছে ঢেউয়ের তীব্রতা, তাই পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় সজাগ লাইফগার্ড। আমরা বিভিন্ন জায়গায় লাইফগার্ড, যেখানে লাইফগার্ড সার্ভিস নেই সেই জায়গায় গিয়ে আমরা টগল দিয়ে লাইফগার্ডে মাইকিং করে আসতেছি, যেন পর্যটক যে জায়গায় লাইফগার্ড সার্ভিস নেই সেই জায়গায় পানিতে না নামে। কক্সবাজার সমুদ্র সৈকত, বার্মিস মার্কেট, হোটেল, মোটেল জোন ও পর্যটন স্পটগুলোতে নিরাপত্তায় নিয়োজিত আছে ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের শাটডাউনে এবার বেতন ভাতা বন্ধ হলো সেনা সদস্য সহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মীদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার বিত্তবান মিত্ররা দেশ পরিচালনায় অর্থনৈতিকভাবে সহায়তা করছেন। এদিকে শাটডাউন চলমান থাকলে নভেম্বরের মধ্যে 25 অঙ্গরাজ্যে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা কর্মসূচি স্থগিত হয়ে যাবে। যত দিন গড়াচ্ছে ততই জটিল হচ্ছে যুক্তরাষ্ট্রের শাটডাউন পরিস্থিতি। স্থানীয় সময় বৃহস্পতিবার শাটডাউন ফেয়ারনেস অ্যাক্ট নামের বিলটি ভোটাভুটিতে প্রয়োজনীয় সমর্থন না পেয়ে বাতিল হয়েছে। এতে সেনাবাহিনী ও গুরুত্বপূর্ণ ফেডারেল কর্মীদের বেতন বন্ধ হয়ে গেছে। রিপাবলিকান রন জনসনের উদ্যোগে আনা বিলটির পক্ষে 54 আর বিপক্ষে 45 ভোট পড়ে। পাশ হওয়ার জন্য প্রয়োজন ছিল 60 ভোটের। এটা রিপাবলিকানদের সৃষ্টি করা শাটডাউন। হাউস রিপাবলিকানরা 4 সপ্তাহ ধরে ভোট কার্যক্রম স্থগিত রেখেছে। সরকার ব্যবস্থা পুনরায় চালু করার বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই।
tomorrow hundreds of thousands. এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ফেডারেল অর্থনৈতিক ঘাটতি মেটাতে এগিয়ে আসছেন দেশপ্রেমিক ধনকুবেররা। বলেন সামরিক খাতের ঘাটতি মেটাতে একজন ব্যবসায়ী একাই $130 মিলিয়ন দিয়েছেন। আমার বন্ধু একজন দারুণ মানুষ, আমি তার নাম নেব না যতক্ষণ না তিনি অনুমতি দেন। আমাকে ফোন করে জানান তিনি যে কোনো ঘাটতি যা ডেমোক্রেট শাটডাউনের কারণে হয়েছে তা পূরণ করতে চান, কারণ আমার বন্ধু সেনাবাহিনীকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। এই অর্থায়ন কেবল অস্থায়ী সমাধান বলে উদ্বেগ প্রকাশ করেছে হাউস স্পিকার মাইক জনসন। কংগ্রেস দ্রুত বাজেট পাশ না করলে সেনারা শিগগিরই বেতন সংকটে পড়তে পারেন বলে শঙ্কা জানিয়েছেন তিনি। এদিকে জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনাদের বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে মার্চ প্রশাসন। জার্মান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে সামরিক ঘাঁটিতে কর্মরত প্রায় 11,000 সেনার অক্টোবরের বেতন সময়মতো নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যয় অনুমোদন দিচ্ছে। পরে যুক্তরাষ্ট্র থেকে অর্থ ফেরত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। মার্কিন সরকারের অচলাবস্থার চতুর্থ সপ্তাহে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে লাখো দরিদ্র পরিবার। নভেম্বরের শুরু থেকেই অন্তত 25টি অঙ্গরাজ্যে বন্ধ হতে যাচ্ছে খাদ্য সহায়তা কর্মসূচি। ক্যালিফোর্নিয়া, আরকানসাস, হাওয়াই, ইন্ডিয়ানা, মিসিসিপি, নিউ জার্সি এর মধ্যে অন্যতম। এর মধ্যে আসন্ন ছুটির দিনগুলোকে কেন্দ্র করে বিমান চলাচলে বিপর্যয় দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে হোয়াইট হাউস। মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন চলমান শাটডাউনের মধ্যে প্রায় 13,000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও 50,000 TSA অফিসার বিনা বেতনে কাজ করছেন, আর এর পেছনে ডেমোক্রেটদেরই দায়ী করেছে হোয়াইট হাউস। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ক্যারিবিয়ান উপকূলে মাদক সন্ত্রাসীদের দেখামাত্র হত্যার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ভেনেজুয়েলায় স্থল অভিযান পরিচালনার হুমকিও দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কারাকাসের ভূখণ্ডই হতে পারে ওয়াশিংটনের পরবর্তী লক্ষ্য। এদিকে এই ঘটনার তীব্র ক্ষোভ জানিয়ে সশস্ত্র প্রতিরোধের ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলার সেনাবাহিনী। উপকূলীয় এলাকার এই মহড়া নিজেদের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার লক্ষ্যে আয়োজন করা হয়েছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কোনো হুমকি দেশকে অস্থিতিশীল করতে পারবে না বলে মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ভেনেজুয়েলার স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ভেনেজুয়েলার ভূখণ্ডই হতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য। একই সঙ্গে যুদ্ধ ঘোষণা ছাড়াই মাদক সন্ত্রাসীদের হত্যার নির্দেশ দেন তিনি। এদিকে ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর ক্ষোভে ফেটে পড়েন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাকাসের ভূমি কেউ ছুঁতে পারবে না বলে পাল্টা হুঁশিয়ারি দেন তিনি। এক সাক্ষাৎকারে মাদক পাচারের অভিযোগ নাকচ করে বলেন, ভেনেজুয়েলার 90% মানুষ যুক্তরাষ্ট্র সরকারের হুমকি প্রত্যাখ্যান করেছে। সশস্ত্র প্রতিরোধেরও আভাস দিয়েছেন মাদুরো। বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে তা আঞ্চলিক অস্থিরতা বাড়াবে। এমনকি কারাকাসের তীব্র প্রতিরোধ এটিকে সংঘাতের দিকে ঠেলে দেবে বলে মনে করছেন তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদনে খেপেছে বিভিন্ন দেশ। ইসরায়েল এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবের এই ধরনের কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে হামাস। কড়া সমালোচনা করে বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক সহ অন্তত 14টি দেশ। স্থানীয় সময় বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ সংক্রান্ত দুটি বিলে প্রাথমিকভাবে অনুমোদন দেয়া হয়। 120 সদস্যের নেসেটে 25-24 ভোটে পাশ হয় বিলটি। আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট 4 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ ছিল এটি। নেসেটের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটির অনুমোদন দেয়া হয়েছে, যা পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আরও আলোচনা করা হবে। তবে ইসরায়েল পশ্চিম তীর সংযুক্ত করার পথে হাঁটলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এ সময় ইসরায়েল এমন কিছু করবে না বলেও আশা প্রকাশ করতে দেখা যায় তাকে।
ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তির বিষয়ে প্রতীকী ভোটের সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এটি ট্রাম্পের প্রশাসনের নীতিবিরোধী বলেও মন্তব্য করেন তিনি। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নেসেটে গৃহীত পদক্ষেপ এবং পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের নৃশংসতা গাজা শান্তি চুক্তির জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলের এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমনকি নেসেটে ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, পাকিস্তান, তুরস্ক সহ অন্তত 14টি দেশ। তেল আবিবের পশ্চিম তীর দখলের অপচেষ্টাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও কড়া সমালোচনা করেছে বিভিন্ন দেশ। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 20 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 15 জন। পুলিশ জানায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে যায় যাত্রীবাহী বাসে, মুহূর্তেই পুড়ে যায় শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজ্য মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। স্থানীয় সময় শুক্রবার ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। এই ঘটনায় হতাহত হন অনেকে। পুলিশ জানায় হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী শীতাতপ নিয়ন্ত্রিত বাস একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে, মুহূর্তেই আগুন ধরে যায় পুরো বাসে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দারাও আগুনে দগ্ধদের উদ্ধারে এগিয়ে আসেন। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুর্নুল জেলা প্রশাসন জানায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত করা গেছে। বাকিদের শনাক্তে ফরেনসিক দল কাজ করছে। বাসটিতে মোট 44 জন যাত্রী ছিলেন। পুলিশের ধারণা বাস চালকের গাফিলতি ও জ্বালানি লিকেজ থেকেই দুর্ঘটনার সূত্রপাত। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণাও দেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ফ্যামিলি ভিসার জটিলতার অবসান ঘটিয়েছে ইতালি সরকার। অধ্যাদেশ জারির মাধ্যমে 150 দিনের মধ্যে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ইস্যু করার বিধান বাধ্যতামূলক করেছে। এছাড়া ইতালিতে আসা কোনো প্রবাসী প্রতারণার শিকার হয়েছে মর্মে প্রমাণ সাপেক্ষে পেতে পারেন 1 বছরের অবস্থানের অনুমতি। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্র রিপোর্ট। ইতালিতে ফ্যামিলি ভিসার আবেদনপত্র দিনের পর দিন অকারণে আটকে রাখার অভিযোগ দীর্ঘদিনের। ইতালি প্রবাসী বাংলাদেশিরা এ কারণে সময়মতো তাদের পরিবার আনতে ব্যর্থ হচ্ছেন। বিষয়টি নিয়ে নানা ধরনের সমালোচনার পর এবার ইতালি সরকারের নজর পড়েছে। অভিযোগের প্রেক্ষিতে বর্তমান সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র 150 দিনের মধ্যে ইস্যু করার বিধান বাধ্যতামূলক করেছে। এছাড়া ইতালিতে বৈধভাবে এসে প্রতারণার শিকার হয়েছেন প্রমাণ করতে সক্ষম হলে অভিবাসীরা 1 বছর অবস্থানের অনুমতি পেতে পারেন। একই সুবিধা পাবেন স্পন্সর ভিসায় আসা প্রবাসীরা। ইতালি সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। স্বাগত জানিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরাও। আমরা মনে করি ফ্যামিলি ভিসা নিয়ে যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন বছর পর বছর, তাদের জন্য অবশ্যই একটি সুসংবাদ। ভুক্তভোগী শ্রমিকদের রয়েছে মুক্তির উপায়, অর্থাৎ তারা যদি প্রমাণ করতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন, তাহলে তাদের অন্তত 1 বছরের স্টে পারমিশন দেওয়ার বিধান রয়েছে। এতে করে অবশ্যই যে সমস্ত বাংলাদেশিরা অনেক দিন থেকে অপেক্ষমান ছিলেন এবং তাদের যে প্রত্যাশা সেটি প্রাপ্তির মুখ দেখবে। ইতোমধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি বৈধ ভিসায় ইতালিতে এসে অবৈধভাবে থেকে গেছেন। তাদের মধ্যে প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ 1 বছরের বৈধতার অনুমতিপত্র দেবে দেশটির সরকার। নাসরিন রুমি, সময় সংবাদ। বাংলাদেশ থাইল্যান্ড নারী ফুটবল প্রসঙ্গ। এশিয়ান কাপের আগে কতটা প্রস্তুত হয়েছে বাংলাদেশ, সেই ধারণা পেতে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে শক্তিশালী থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর আগে তাদের বিপক্ষে বড় ব্যবধানে হারের তিক্ততা থাকলেও এবার আত্মবিশ্বাসী আফিদা খন্দকাররা। ব্যাংককে ম্যাচ শুরু বিকেল 4টায়।
বাংলাদেশ নারী ফুটবল দল এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে যে দলের বিপক্ষে হেরেছে সেটা থাইল্যান্ড। এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ওদের বিপক্ষে হারের ব্যবধান ছিল ৯-০ গোলের। এক যুগ আগের সেই বাংলাদেশের সঙ্গে এই দলটার পার্থক্য এখন বিস্তর। থাইল্যান্ডের বিপক্ষে দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ, যার মধ্য দিয়ে পিটার বাটলার অঙ্ক মেলাবেন এশিয়ান কাপের জন্য কতটা প্রস্তুত তার শিষ্যরা। চট্টগ্রামে ফুটবলারদের হয়েছে নিরবচ্ছিন্ন অনুশীলন, তাই প্রতিপক্ষ নিয়ে ভয় পাওয়ার বদলে আত্মবিশ্বাসী হয়ে খেলতে চান আফিদারা। কোচে যেটা ট্রেনিং করাইছে ওইটা করছি, আবার মোটামুটি অনেক ভালো। আমারটা 100টা আমি চেষ্টা করব যেন আমার প্লেয়ার ভালো খেলতে পারলে সবকিছু যেন ইয়ে করতে পারে। অবশ্যই উইন। ভালো প্র্যাকটিস সেশন হয়েছে, দেশবাসীর কাছে দোয়া চাই। দলের অবস্থা ভালো। আজকে আমরা দ্বিতীয় দিনের মতো ট্রেনিং সেশন শেষ করছি, তো সবাই অনেক সিরিয়াসলি প্র্যাকটিস করছে। র্যাঙ্কিং এ বাংলাদেশ থাইল্যান্ড পার্থক্য স্পষ্ট। লাল সবুজের 104-এর বিপরীতে থাইরা আছে 53 নম্বরে। একবার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে ওদের। এছাড়াও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর খেলেছে 17 বার, একবার জিতেছে এশিয়ান কাপ। পক্ষান্তরে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে যাওয়া বাংলাদেশ সাফ জিতেছে 2 বার। বেসিক্যালি আমরা চেষ্টা করতেছি আমাদের উইক পয়েন্টগুলো এবং অপোনেন্টের স্ট্রং সাইডগুলো নিয়ে কাজ করার। আলহামদুলিল্লাহ কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে মেয়েরা চেষ্টা করছে করার এবং তারা ভালো করছে। আমরাও কোচিং স্টাফ যারা আছি আমরাও চেষ্টা করছি মেয়েদেরকে সাহায্য করার জন্য। তাদের টেকটিক্যাল যে ইনফরমেশনগুলো দেওয়ার দরকার আমরা দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে বেস্টটা আদায় করে নেওয়ার জন্য। এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। তাদের সামলানোর আগে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য বেশ ফলপ্রসূ হবে বলে মনে করছে ম্যানেজমেন্ট। এস এম ইকবাল, সময় সংবাদ। অবশেষে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। দুপক্ষ চুক্তি বাড়ানো নিয়ে এর আগে ইতিবাচক সাড়া দিলেও এবার পেল তার আনুষ্ঠানিক রূপ। নতুন করে 2 বছরের জন্য ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লিও। হেরন্সের জার্সিতে তাকে ফ্লোরিডায় দেখা যাবে 2028 সাল পর্যন্ত। লিওনেল মেসি ফ্লোরিডায় আসার পর বদলে গেছে ইন্টার মায়ামি, বদলে গেছে মেজর লিগ সকার। ব্র্যান্ড ভ্যালু বেড়েছে লিগের। অচেনা মায়ামি পরিচিতি পেয়েছে বিশ্বজুড়ে। যার কাঁধে ভর করে এত অর্জন, তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করে আসছিল ক্লাব কর্তৃপক্ষ। অবশেষে পাওয়া গেল তার নিশ্চয়তা। চলতি মৌসুম শেষে লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার কথা ছিল ইন্টার মায়ামির। সেটা এখন লম্বা হয়েছে 2028 সাল পর্যন্ত। নতুন করে আরও 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লিও। তবে তার নতুন কন্ট্রাক্টে বেতন কতটুকু বেড়েছে তা নিশ্চিত করেননি কেউই। সত্যি কথা হলো, এখানে থাকতে পেরে সত্যিই আমি খুশি। যখন আমি এখানে শুরু করেছিলাম আমি স্পষ্ট ভাষায় বলেছি এই স্টেডিয়ামে খেলা এটা আমার জন্য স্বপ্নের মতো। এখনো বলবো অনুভূতিটা ঠিক আগের মতো আছে। আমাদের নতুন একটা স্টেডিয়াম হতে চলেছে, সমর্থকরা সেখানে বসে খেলা দেখবে, এটা সত্যি আমাকে রোমাঞ্চিত করে তোলে। মায়ামিতে চুক্তিবদ্ধ হয়ে ক্লাবকে লিগস কাপ উপহার দেন লিওনেল মেসি। গেল বছর তার অসাধারণ নৈপুণ্যে হেরন্স জয় করে সাপোর্টার শিল্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত পারফর্ম করেছেন লিও, হয়েছেন লিগের সর্বোচ্চ স্কোরার। তাকে ধরে রাখতে পারফরমেন্স তো আছেই, তাছাড়া সামনের বছর নতুন স্টেডিয়াম উদ্বোধন করবে ইন্টার মায়ামি। সেটা মেসির মাধ্যমেই করার পরিকল্পনা রয়েছে তাদের। মেসির মতো অন্য কেউ নেই যে তাকে আমরা নিয়ে আসব। আমরা যখন তাকে সাইন করেছিলাম এটা ছিল অসাধারণ কিছু। সে এখনো আগের মতোই প্রতিজ্ঞাবদ্ধ। সে সবসময়ই জিততে চায়। ক্লাবের সঙ্গে তার নতুন চুক্তি প্রকাশ করে সে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। লিও মেসি এমএলএসে আসার পর তারকা খেলোয়াড়দের আনাগোনা বেড়েছে আমেরিকায়। মায়ামিতেও যুক্ত হয়েছেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, সার্জিও বুস্কেটস থেকে শুরু করে রদ্রিগো ডে পল। তবে তাদের কয়েকজনের সঙ্গে চুক্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইন্টার মায়ামি। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপি ভোটে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী, প্রার্থী হবেন কিনা নির্ভর করছে বেগম জিয়ার ইচ্ছা এবং সুস্থতার উপর, নইলে তারেক রহমানে আস্থা, জানালেন মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারির পথে সরকার। 2-1 দিনের মধ্যে সুপারিশ দেবে কমিশন। পক্ষে জামায়াত এনসিপি। সংসদের অধিকার খর্ব হলে মানবে না বিএনপি। আমার ভূতে মা ঘুরতে আসে গো। ছুটির দিনে সড়কে ঝরল 11 প্রাণ। টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে বাস খাদে। সুনামগঞ্জে প্রাণ গেল মা মেয়ের। 5 জেলায় সড়কে মৃত্যু আরও 9 জনের।
এ ছিল দুপুরের সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।